বিভিন্ন রোমাঞ্চকর গল্প শুনতে সাবস্ক্রাইব করুন ফিকশন হান্ট। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সবার প্রথম গল্পের আপডেট পেতে। নমস্কার, আমি তৃষা, আপনারা শুনছেন ফিকশন হান্ট। আমাদের আজকের গল্প প্রখ্যাত লেখিকা মৈত্রেয়ী ভট্টাচার্যের কলমে কিছু গল্প শুনতে নেই। গল্প পাঠে আছে সৌম্যদীপ এবং গল্পের সূত্রাধারে আমি তৃষা। শুরু হচ্ছে আজকের গল্প কিছু গল্প শুনতে নেই। এই 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 তোমরা তোমরা ভূতে ভূতে ভয় পাও? হ্যাঁ, ভূত প্রেতে সবে বিশ্বাস আছে নাকি কেবলই শব্দ বলে মনে হয়? এই এই আমি 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 একটা গল্প বললে বিশ্বাস করবে? হ্যাঁ, বিশ্বাস করবে? ও না 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 না, গল্প না, গল্প না, ঘটনা। হ্যাঁ, ঘটনা বললে বিশ্বাস করবে? আচ্ছা আচ্ছা, ধরো ধরো তুমি আমার কথা বিশ্বাস করলে না। হ্যাঁ, আর এই কারণে তোমাকে আমার ঘটনাগুলো বিশ্বাস করানোর জন্য তোমার পরিবারের সাথে একই ধরনের ঘটনা ঘটিয়ে দিল কেউ, বা নিছকই তোমাকে একই অনুভূতি অনুভব করানোর জন্য কেউ তোমার জীবনে অদ্ভুত সব ঘটনা ঘটাতে শুরু করলো। আরে ধরোই না, গল্পে অপঘাতে কেউ মরে গেছে, কেউ পরদিন সকালে উঠে দেখলো তোমারই পাশের ঘরে বাড়ির লোক মরে গেল অপঘাতে। তখন হ্যাঁ, কেমন লাগবে বলো তো? যাকে 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 ছাড়ো। আমার মাথায় আমার মাথায় মাথায় একটা সমস্যা আছে জানো, মানে কখন যে কি বলে ফেলি। আগে 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 ছিল না জানো, আগে এইসব কিছু ছিল না। বাড়ি ছিল, পরিবার ছিল, সুখ ছিল। হঠাৎ একবারে এমন সব ঘটনা ঘটলো। এই এই তোমরা 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 শুনবে? হ্যাঁ, শুনবে? আমার কথা কেউ 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 শোনে না জানো, কেউ শোনে না। শুনবে শুনবে শুনবে, তোমরা তোমরা শুনবে শুনবে, এই শুনবে? হ্যাঁ, বিশ্বাস করবে? আমাকে আমাকে বিশ্বাস করবে? হ্যাঁ, করবে করবে, বিশ্বাস করবে? বিকেলের দিকে একটু বের হয়েছিলাম এদিক ওদিক হাঁটাহাঁটি করব বলে। পথে হঠাৎই দেখা হয় এনার সাথে। ইনি হলেন প্রদীপ কাকা। সবাই সাধারণত এনাকে এড়িয়েই চলে। পথে দেখা হলে অন্য পথ দিয়ে ঘুরে যাওয়া, একটু আধটুও কথা না বলা, এই আর কি। পথের ভিখারির সাথে মানুষ এমন করে কি জানি না। এই কথাগুলো উনি আমাকে বা পরিচিত কাউকে বলছিলেন না, উনি একা একাই বলতে থাকেন নিজের মনে। কখনো সখনো কান গেলে শুনতে পাই দু চার কথা। কিন্তু ব্যাপার হলো, কাকা চিরকাল এমন ছিলেন না। আর 5 জনের মতনই সুস্থ ও স্বাভাবিক ছিলেন। পরিবার পরিজন নিয়ে থাকা বছর 35-এর একজন ভদ্রলোক। ঠিক কী কারণে যে তার এই পরিণতি আজ, তা আমিও ভালো করে জানি না। কানাঘুষো শুনেছিলাম কখনো নাকি ভূত প্রেতের কারণে বড় বিপদ নেমে এসেছিল তাদের পরিবারে। এর বেশি কখনোই জানার ইচ্ছে বোধ হয়নি। আমিও যে খুব বিশ্বাসী মানুষ এমনটাও তো নয়। উনি সম্ভবত আজকে ওনার গল্প আমাদের বলবেন বলে ভেবেছেন। হাতে যখন সময় আছেই, তবে শোনা যাক না। আমার প্রমোশনের বেশ কিছু মাস পর পুরনো ভাড়া বাড়ি ছেড়ে আমরা এসে উঠি এই বোসপুকুর মোড়ের একটা নতুন ফ্ল্যাটে। অনেক বছরের স্বপ্ন ছিল আমার আর আমার স্ত্রীর, একটা নিজেদের বাড়ি হবে। 5 বছরের ছেলে বুকাইকে নিয়ে এসে উঠি এখানে। নতুন ফ্ল্যাট হওয়ায় গৃহপ্রবেশ করে নিয়ে এসে উঠলাম একদিন। 3 রুমের বড় ফ্ল্যাট, সামনে বেশ কিছুটা ফাঁকা জায়গা জুড়ে বাগান, গ্যারেজ, একেবারে সুন্দর ব্যবস্থা। তখন 2018 চলছে। অনেক বছর ভাড়া বাড়িতে থাকার পর নিজেদের বাড়ির এত সুবিধে পেয়ে আমরা তখন বেজায় খুশি। তখন যদি জানতাম এই সুখের পরের অধ্যায়গুলো
তবে সেদিনই বাড়িটা ছেড়ে চলে আসতাম। এইটুকু বলে প্রদীপ কাকা একটু থামলেন। লক্ষ্য করলাম প্রথমে যখন কথা বলা শুরু করেছিলেন আর এখন যেভাবে টানা বলে গেলেন, এই দুবারের কথার মধ্যে কি বিস্তর অমিল। দেখে মনেই হয় না রুক্ষ ফ্যাকাশে খ্যাপাটে ধরনের লোকটা হঠাৎই এমন করে মার্জিত আর সুন্দর কথা বলবে। একেই বোধহয় বলে নিয়তি। এই খ্যাপাটে আচরণ নেহাতি শোকের বসে। নয়তো একটু থেমে আমার উপস্থিতি অগ্রাহ্য করেই বলে চললেন নিজের কথা। কেউ শুনল কি না শুনল সম্ভবত তাতে ওনার আর কিছু আসে যায় না। এইখানেই মনে হয় তারা জীবনযুদ্ধে জিতে যায়। যেদিন ফ্ল্যাটে প্রথম এলাম তারপর দিন সকালে আমার স্ত্রী মিলি আর আমি 2 কাপ চা নিয়ে ব্যালকনিতে বসে গল্প করছি। মিলি, এতদিনে আমাদের পুরনো দুঃখ মিটলো বলো? তা ঠিক, কিন্তু একটা কথা কেন জানি আমার মনে খচখচ করছে। কাল যখন আশেপাশে 2-1টা বাড়িতে গৃহপ্রবেশের ফল মিষ্টি দিতে বের হলাম, নতুন বলেই কি জানি না, নাকি সবাই যে শুনল ওই ফ্ল্যাটে নতুন লোক, আমরা কেমন যেন এড়িয়ে চলল। তাতে কি? না মানে বলছি আর কি, পাড়া প্রতিবেশী কি ভালো না? যাদের পাশে থাকবো তারা যদি এমন হয় তবে একটু কথাও তো হবে না, সম্পর্কই তো তৈরি হবে না। আরও কি জানো, কাল এসে থেকে দেখে যাচ্ছি, ওই দেখো ওই ওই কালো মিশমিশে বিড়ালটা কেন যে বারবার চোখ পড়ছে, দেখলেই কেমন অভক্তি জাগে না? এই বলে মিলি 3 তলার ফ্ল্যাটের সোজাসুজি একটা গাছের নিচে একটা কালো বেড়ালের দিকে আঙুল দেখালো আমাকে। আমি একটু উঁচু হয়ে দেখলাম বটে, কিন্তু পরক্ষণেই বেশ খানিকটা অবজ্ঞার ভাব নিয়ে একটা অবহেলার হাসি হেসে আবার একই প্রশ্ন মিলিকে করলাম। হ্যাঁ, তাতে হয়েছেটা কি? আশ্চর্য, তুমি বারবার তাতে কি করছো কেন? আচ্ছা, বলবো না কেন বলো দেখি। হ্যাঁ, সবে কাল এসেছো, ঠিকমতো পরিবেশ প্রতিবেশীকে চেনো না, তাদের পদবিও জানো না, তারপর এমন সব কথা বলছো তাদের নিয়ে। কিছু ঘটনা যখন ঘটেনি তখন তোমার চিন্তার কোনো কারণ তো দেখছি না। সামান্য কিছু বিষয় মনের মধ্যে খুঁত রেখো না, সময়টাকে উপভোগ করো, দেখবে সব মানিয়ে নিয়েছো। মিলিও আর কথা বাড়ায় না। ও জানে এই মুহূর্তে আর বেশি কিছু বললে অযথা ওই হাসির পাত্র হবে আমার কাছে। তাছাড়া হয়তো ভেবেছিল মনের মধ্যে কুচিন্তা না করাই শ্রেয়। মিলি প্রধানত শান্ত স্বভাবের মানুষ। অযথা নিজের কথাকে প্রমাণ করার জন্য ঝগড়া করা বা চিৎকার করা ওর কাজ নয়। ও শান্ত হয়ে চলে যায় নিজের কাজে। হয়তো নিজের মনকে বোঝায় এসব ওর মনের ভুল, কিন্তু অচিরেই ওর মনের ভুল ভেঙে যায়। কয়েক ঘন্টার মধ্যেই বাড়িতে ঘটে এমন একটা অদ্ভুত ঘটনা, যার পর থেকে এই অঘটনের মাত্রা কেবল বাড়তেই থাকে। ছোট্ট বুকাইকে নিয়ে মিলি আর আমি রাতে শুয়ে আছি নিজের ঘরে। সময়টা কত ঠিক মনে নেই, তবে বেশ গভীর রাত হয়েছে বোঝা যায়। হঠাৎ রান্নাঘরের দিক থেকে ভেসে আসে বাসনপত্র পড়ে যাওয়ার ঝমঝম শব্দ। তৎক্ষণাৎ ঘুম থেকে জেগে উঠে বসি আমরা 2 স্বামী স্ত্রী। ওমা, এটা কি হলো? রান্নাঘরে বাসন পড়ে যাওয়ার মতো আওয়াজ হলো না? ঠিক করে রাখোনি নাকি বাসনগুলো? একসাথে সব বাসন পড়ে গেল। চলো তো গিয়ে দেখি, বেড়াল টেরাল এলো নাকি আবার। তাড়াতাড়ি মিলি আর আমি দৌড়ে গেলাম রান্নাঘরের দিকে। গিয়ে যা দেখলাম তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। রান্নাঘরের আলো জ্বালিয়ে প্রথমেই ঢুকেছিলাম আমি। নিজের চোখে না দেখলে, মিলির মুখে শুনলে আমি কখনোই বিশ্বাস করতাম না এই কথা। যদিও তখনও যে খুব বিশ্বাস করেছি এমনটা নয়। নিজেকে অবিশ্বাস করতে নেই জেনেও তখন তাই ভুল করেছি। আলো জ্বালানোর সাথে সাথে একটা কুচকুচে কালো অবয়বকে দেয়ালের সাথে মিলিয়ে যেতে দেখেছিলাম আমি।
যেন আলোয় খুব অসুবিধে সৃষ্টি হয়েছে ওর। প্রথমটায় থমকে দাঁড়িয়ে পড়েছিলাম, হুঁশ ফিরেছিল মিলির গলার আওয়াজে। আরে কি হলো, রাস্তা আটকে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, এ কি, সব বাসন এভাবে পড়ে গেল কি করে? মিলি, তুমি কিছু দেখতে পাওনি? কি বেড়াল বা কিছু? কই না তো, এত রাতে এসব গোছাতে হবে, তুমি একটু হাত লাগাও না গো। আমি আর মিলি দুজন বাসন গোছাবো বলে হাত যেই দিয়েছি, সাথে সাথে পাশের ঘর থেকে বুকাইয়ের কান্নার শব্দে আমরা দুজনেই কেঁপে উঠলাম। সব কিছু ছেড়ে ফেলে দৌড়ে গেলাম পাশের ঘরে। গিয়ে দেখি আমাদের 5 বছরের ছোট্ট ছেলেটা বিছানার ওপর দুপা ছড়িয়ে বসে কাঁদছে। বুকাই, কি হলো সোনা? ভয় পেয়েছো তুমি? কাঁদছো কেন? কি হয়েছে বাবা? কি হয়েছে? কি হয়েছে বাবা? কি হয়েছে? আমাকে বাবাই মেরেছে, আমাকে তুলে দিয়েছে। বুকাইয়ের মতে আমি নাকি ওকে গালে থাপ্পড় মেরে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, অথচ আমি তো ছিলাম মিলির সাথে রান্নাঘরে। বুকাইকে বুঝিয়ে শান্ত করে আবার ঘুম পাড়িয়ে দিল মিলি। ততক্ষণে রান্নাঘরের এলোমেলো সব বাসন গুছিয়ে এসে আমি বসলাম মিলির পাশে। ওকে এই বিষয় থেকে বের করার জন্য বললাম, মিলি, জেগে থেকো না, শুয়ে পড়ো তুমিও। মিলির মুখ ভার, বেশ দুশ্চিন্তা করছে বুঝতে পারলাম। তুমি ঘুমাও, আমি একটু পরে শোবো। রান্নাঘরের বাসনগুলো তুলে আসি, তুমি বুকাইকে দেখো। মিলি চলে গেল রান্নাঘরে। হাতের কাজ গুছিয়ে ঘরে ফিরতে ওকে আবার বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, বুকাই মনে হয় স্বপ্ন দেখেছে, আর চোখ খুলে হঠাৎ কাউকে দেখতে না পেয়ে। থাক, আমাকে কিছুই বোঝাতে হবে না। এই বলে বিছানায় উঠে বসে পাশ ফিরে বুকাইয়ের দিকে মুখ করে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমি আর কথা বাড়ালাম না। এখন এই মুহূর্তে ওকে একটু একা ছেড়ে দেওয়াই ভালো। রাতও বেশ হয়েছে। এসে শুয়ে পড়লাম বুকাইয়ের পাশে। ঘুম এলো না। আমারও মাথায় চলতে থাকলো এইটুকু সময়ের সব ঘটনা। একা মিলি নয়, আমারও চিন্তা হচ্ছে, নতুন বাড়িতে একদিন আসতে না আসতেই এমন সব কাণ্ড হবে কেন? তাছাড়া দেওয়ালে মিশে যেতে দেখা অবয়বটা কি আমার ভ্রম, চোখের ভুল? আর একটু তলিয়ে ভাবা উচিত। এত কিছু ভাবতে ভাবতে একসময় কখন যেন ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙল পরের দিন সকালে। বাকি রাতটুকু নির্বিঘ্নে কেটেছে দেখে তৃপ্তি হলো মনে, কিন্তু সকালে ঘুম থেকে উঠে হলো নতুন বিপদ। মিলি বলল, বুকাইয়ের জ্বর এসেছে। সেই জ্বর কিছুতেই কমছে না। ছেলের আমার গা পুড়ে যাচ্ছে জ্বরে। বেশ চিন্তার সাথে জানতে চাইলাম, সে কি, কাল রাত থেকেই নাকি? কত জ্বর? গায়ে হাত রাখতেই বুঝলাম জ্বরের পারদ চড়েছে বেশ দূর পর্যন্ত। এই ডাক্তারের কাছে নিয়ে যাই, চলো এক্ষুনি। নিয়ে যাওয়া হলো ডাক্তারের কাছ পর্যন্ত। ডাক্তার দেখিয়ে ফিরে এসে ঘরের মানুষদের ঘরে পৌঁছে দিয়ে তৈরি হয়ে বেরিয়ে গেলাম অফিসে। কাজে মন বসল না। মনের মধ্যে কোথাও যেন খচখচ করতে লাগলো। ভাবলাম, বাড়ি কেনার তাড়াহুড়োয় কিছু ভুল করে বসলাম না তো? কখনো নিজের ভাবনাকে দাবিয়ে রেখে নিজের কাজ করলাম, কখনো ডুবে গেলাম ভাবনার সাগরে। যদিও এর পরের কয়েকদিন কেটেছিল নিশ্চিন্তে। এরপর ঠিক এর 1 সপ্তাহ বাদে আবার সেই বাসনপত্র গড়িয়ে পড়ার শব্দে ঘুম ভাঙল আমার আর মিলির। এবারে আর আগের বারের মতো চমকে উঠলাম না আমরা। চলো তো গিয়ে দেখি। না, বুকাই ঘুমোচ্ছে। আমি ওকে একা রেখে আজকে আর যাব না। তুমি যাও, গিয়ে দেখো, বাসনপত্রগুলো গুছিয়ে রাখো। চলোই না একবার। কি যেন একটা কারণে আমি আবার গিয়ে দেখে আসতে পারলাম না, সাহস পেলাম না।
আজ আবার যদি আগের বারের মতো কোনো ছায়ামূর্তি চোখে পড়ে, ভয় পাবো কি আমি? মিলিকেও বলতে পারছি না, পাছে ও ভয় পায়। সারাদিন ছেলেটাকে নিয়ে একা থাকে, তার চেয়ে ভালো যেমন আছে তাকে তেমনভাবে রেখে দেওয়া। কাল সকালে যা হওয়ার হবে দেখা যাবে। না ছাড়ো, কাল সকালেই দেখা যাবে। তুমিও ভয় পাচ্ছ তার মানে? পাল্টা প্রশ্ন করে বসলো মিলি। মিলির এমন প্রশ্নে হতভম্ব হয়ে গেলাম। খানিকক্ষণ সময় নিয়ে আবারও বলল, তোমাকে শুরুর দিনই বলেছিলাম এ বাড়ি এ পরিবেশ আমার ভালো লাগছে না, কিছু সমস্যা নিশ্চয়ই আছে। সেদিন বিশ্বাস করনি আমাকে। দেখো, এখনো অবধি যা ঘটেছে সেই ঘটনাগুলোকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করাই যায়, শুধু বারবার রাতে বাসন আমার কথা শেষ করতে না দিয়ে মিলি বলল, যুক্তিগুলো কতখানি যুক্তিযুক্ত আর কতখানি বলপূর্বক তা নিজেই ভেবে দেখো। মিলির এই কথা শুনে আমার মনের মধ্যেও ভাবনাটা এলো, আমাদের কি সতর্ক হওয়া উচিত? কি করব এবার? আবার পরের কয়েকদিন বেশ নির্বিঘ্নেই কাটল। বুকাই আর মিলি দুজন মিলে ঘুরে এলো মিলির বাড়ি থেকে। আমি দিব্যি সেই দিনগুলো একা কাটিয়েছি। ঘরে ফিরেছি, রান্না করেছি। সেই কয়েকটা দিন আর কোনো উৎপাত উপদ্রব দেখা গেল না। এক সপ্তাহ মামার বাড়িতে থেকে বুকাই ফিরে এলো নিজের ফ্ল্যাট বাড়িতে। ওদের ফেরার দিন অনেক উৎসাহ নিয়ে অপেক্ষা করতে থাকলাম। ছেলেটাকে এলেই জড়িয়ে ধরে বসে থাকব। তাই কলিং বেলের শব্দ হতেই উদ্গ্রীব হয়ে দরজা খুলে দিলাম, বুকাইকে অনেক দিন পর দেখব বলে। এই তো আমার বুকাই এসে গেছে। বুকাইও এক গাল হেসে জাপটে জড়িয়ে ধরলো আমাকে। এতদিন পর যেন প্রাণ ফিরে পেল আমাদের বাড়িটা। প্রায় সঙ্গে সঙ্গে আমাকে ছেড়ে দিয়ে নাকে হাত চাপা দিয়ে বলল, ইস, কি পচা পচা গন্ধ আসছে। ইস, সত্যি কি বিশ্রী একটা গন্ধ আসছে। কি করছো বলো দেখি, থাকছো কি করে? মিলি আর বুকাই কি বলছে? আসতে না আসতেই আমি ভুরু কুঁচকে কয়েকবার নাক টেনে গন্ধ নেওয়ার চেষ্টা করলাম। এবার একটা উটকো গন্ধ এসে লাগলো আমার নাকে। সত্যি তো, এতক্ষণ পাইনি তো আমি, দিব্যি বসে আছি। বুকাইয়ের কষ্ট হতে লাগলো গন্ধে। যতটা সম্ভব ওর ছোট ছোট হাত দুটো দিয়ে নাকটা ঢেকে ফ্ল্যাটের বাইরেই দাঁড়িয়ে রইল। কিছুতেই নাকি ও ঢুকবে না। ইস, পচা পচা গন্ধ, যাব না আমি। ঠিক আছে, ওকে একটু খেয়াল রাখো, আমি দেখি কোথায় কি হলো। এই বলে মিলি ঢুকে গেল ফ্ল্যাটের ভেতর। আমি আর বুকাই দাঁড়িয়ে রইলাম ফ্ল্যাটের বাইরে। একবার ফ্রিজ, একবার রান্নাঘর, খাওয়ার টেবিল, নিজেদের ঘর সব তন্ন তন্ন করে খুঁজে বেড়ালো মিলি, কিন্তু আশ্চর্য, কোথাও কিচ্ছু নেই, কোথাও কোনো আবর্জনা নেই। কি ব্যাপার? কোথাও তো কিছুই খুঁজে পেলাম না। তাহলে কি ইঁদুর টিঁদুর মরে পড়ে আছে কোথাও? খোঁজাখুঁজির এক পর্যায়ে এসে আমাদের মনে হলো গন্ধটা বোধহয় কমে গেল, একেবারেই মিলিয়ে গেল এক সময়। শুধু আমরা না, বুকাইও একই জিনিস উপলব্ধি করল। ঘরে ঢুকে এলো আর কোনো কথা না বাড়িয়ে। কিন্তু আমার মনের মধ্যে এই প্রথম একটা খচখচানি ধরল। মনে মনে ভাবলাম, ব্যাপারটা কি হলো? আমি ঘরের মধ্যে থাকাকালীন কিছু বুঝতে পারলাম না, হঠাৎ বুকাইরা বলার পর গন্ধটা পেলাম কেন? কি হলো আমার? তবে কি অন্য ফ্ল্যাট থেকে আসছে গন্ধটা? নানান কিছু ভাবনা মাথায় আসতে থাকলো। তখনই হঠাৎ মনে পড়ল সেই প্রথম দিনের ঘটনাটা, একটা অবয়বকে দেওয়ালের সাথে মিলিয়ে যাওয়ার ঘটনাটা। সেই ঘটনা মনে পড়লেই ভয় হতো আমার। ল্যাপটপে কাজ করছি, এমন সময় মিলি এসে বলল, একটা বাজে বাড়িতে এনেছো তুমি আমাদের। আহা, কি হলো আবার? ওই বিড়ালটা তোমাকে দেখিয়েছিলাম,
ওই বিড়ালটা সামনে বসে বসে কেঁদে যাচ্ছে আমাদের বাড়ির দিকে তাকিয়ে। ও তোমার বাড়ির দিকে তাকিয়ে কাঁদছে না গিন্নি, ও কাঁদছে ওর মনের দুঃখে। এই বলে খানিকটা হেসে নিয়ে বসে গেলাম নিজের কাজ নিয়ে। সুখী গৃহকোণ ছিল আমার, যেখানে ছোট বুকাই একটা গাড়ি নিয়ে দৌড়ে বেড়াতো সারা ঘরময়। ব্রম 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 ব্রম, সবাই সরে যাও, আমি আসছি, ব্রম ব্রম। বুকাই নিজের মতো করে খেলে বেড়ায় আর গোটা বাড়ি মাতিয়ে রাখে। ওর সাথে কখনো আমরা এসে বসে যাই খেলতে, কখনো হাসতে থাকি ওর কাণ্ড দেখে। মিলি ঘরকন্যার কাজ সামলে যেটুকু সময় পেত সেই সময় ছবি আঁকত। ওর আঁকার হাত ছিল অপূর্ব। প্রায়শই বেশ কয়েকটা করে আঁকা বিক্রি হতো বিভিন্ন এক্সিবিশন থেকে। আমাদের তিনজনের একটা অসাধারণ ছবি এঁকেছিল। আমি ফ্রেমে বাঁধিয়ে নতুন ফ্ল্যাটের বসার ঘরের দেওয়ালে টাঙিয়ে রেখেছিলাম। পুরনো ভাঙা বাড়িতে জায়গায় বড় অভাব ছিল, তখন কত আঁকা নষ্ট হয়ে যেত। যেদিন দেখতো ওর কোনো পুরনো আঁকা নষ্ট হয়ে গেছে, সেদিন খুব মন খারাপ থাকতো ওর। এ বাড়িতে এসে ওকে বলেছিলাম, মিলি, তোমার আর কোনোদিন কোনো আঁকা নষ্ট হবে না, সব আঁকা আমি যত্ন করে রেখে দেবো। তোমার জন্যই তো আমার সব স্বপ্ন একটু একটু করে পূর্ণ হয়। কত ইচ্ছে ছিল আঁকার, আমাকে এত দূর আনার জন্য ধন্যবাদ তোমাকে। 3 রুমের একটা ঘর ছিল মিলির আঁকার ঘর। ওখানে আমি বুকাইকেও যেতে দিতাম না, কাছে জিনিসপত্র নষ্ট করে ফেলে। এভাবেই বেশ খুশি ছিলাম আমরা। এর পরের ঘটনাটা ঘটল সেই সময়। তখন ওই বেলা 11টা 11:30 হবে, যে যার মতো আছি। হঠাৎ বসার ঘরের দেওয়াল থেকে আমাদের তিনজনের ছবিটা মাটিতে পড়ে একেবারে টুকরো টুকরো হয়ে গেল। হাজার হাজার টুকরো চোখের সামনে হতে দেখলাম আমি। মিলি রান্নাঘর থেকে দৌড়ে এলো, বুকাই খেলা থামিয়ে দাঁড়িয়ে পড়লো এক জায়গায়। কি হলো? এ বাবা, দেখো না, ছবিটা একেবারে টুকরো টুকরো হয়ে গেল যে। ইস রে! কি করে বললো? মিলির মুখ ছোট হয়ে এলো। বড় ভালোবেসে যত্ন করে বানিয়েছিল ছবিটা। আমাকে বলেছিল কতটা পছন্দের ছবি ওর। আমাদের পরিবারের এমন ছবিই নাকি ও কল্পনা করত। জানি না, এমনি এমনি পড়ে গেল, পেরেকটা ভেঙে গেল বোধহয়। ইস, নষ্ট হয়ে গেল। একবার মাত্র নিচে পড়লো, আর তাতেই এতগুলো টুকরো হয়ে গেল। এমনটা আবার হয় নাকি কোথাও? একটা ঠান্ডা বাতাস আমাদের গায়ের ওপর এসে লাগলো। বুকাইকে কাঁচের টুকরোগুলো থেকে সরিয়ে নিয়ে ঘরের মধ্যে বসানো হলো, পাছে ওর হাত পা কেটে যায়। মঙ্গল হলো এই যে ছবিটা বুকাইয়ের ওপর এসে পড়ে। একটার পর একটা করে বিপদ এ বাড়িতে হতেই থাকছে কেমন দেখো। আহা মিলি, সবকিছুর সাথে সবকিছু এভাবে মিলিয়ে চললে হয় না। একটু জোর করেই বললাম ওকে, আর কথা বাড়ালো না। কিন্তু ওর মনের কথা আমি ঠিকই বুঝতে পারলাম। বেচারি ভীষণ কষ্ট পেয়েছে, আর পাবে নাই বা কেন, কত শখ করে আঁকা। আমি আর মিলি দুজন মিলে পরিষ্কার করতে থাকলাম সারা ঘর। মনে মনে ভাবতে থাকলাম, একটা ছবি একবার মাত্র পড়ে কতগুলো টুকরো হতে পারে, সর্বোচ্চ 10-20টা। কিন্তু এমনটাও না যে নিম্নমানের কাজ। আমি নিজে পছন্দ করে সবচেয়ে দামি কাজ দিয়ে বানাতে বলেছিলাম। কেমন সব গোলমাল ঠেকছে। সেই দিন আর কোনো কথা হলো না মিলির আর আমার। কিন্তু সমস্যা হলো অন্য। সন্ধেবেলায় বুকাইয়ের ভয়ানক পেটে ব্যথা শুরু হলো। কান্নায় ছটফট করা ছেলেটাকে সামলাতে না পেরে ফোন করলাম আমার মাকে। মা, তুমি একবার এই বাড়িতে এসো, তাড়াতাড়ি এসো তো। কি হলো রে? সবাই তোরা ঠিক আছিস তো? বুকাইয়ের ভীষণ পেটে ব্যথা করছে, মিলি একা সামলাতে পারছে না। সঙ্গে সঙ্গে মাও চলে এলো। দরজা খুলতেই ঠিক আগের বারের মতো
একই সমস্যা ফের দেখা গেল। এইবার ঘটনাটা ঘটল মায়ের সাথে। ইস, কি বিচ্ছিরি উগ্র গন্ধ চারদিকে, মাংস পচা গন্ধ, ঢোকাই তো যাচ্ছে না। সে কি, তুমিও? মা তো মাই হয়। নিজের অস্বস্তির তোয়াক্কা না করে নাক মুখে কাপড় দিয়ে ঢেকে ঘরের মধ্যে এসে ঢুকলো বুকাইয়ের পাশে। বুকাইকে পেটে নারকেল তেল জল দিয়ে বেশ খানিকক্ষণ সেবা যত্ন করতে থাকলো। ইতিমধ্যে ডাক্তারকে ফোন করে ওষুধ আনিয়ে সাময়িকভাবে সুস্থ করা গেল বুকাইকে। পরিবেশ খানিকটা ঠান্ডা হলে মা বলল, ছেলেটাকে কাল ভালো একটা ডাক্তারের কাছে নিয়ে যাবি। আর কি পচা গন্ধ ছাড়ছে, তোদের ফ্ল্যাট থেকে তো নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। এমন জায়গায় কি কেউ সুস্থ থাকতে পারে? মোটেই না। আমার তো সুবিধা লাগছে না কিছুই। বুকাইকে নিয়ে চলো আজ এখান থেকে। একদিন রাতে ও বাড়িতে থাকবে নাকি? বুকাই ঘুমিয়ে না পড়লে যাওয়াই যেত, কিন্তু ওকে আর জাগাতে চাই না। জাগালে যদি আবার কান্নাকাটি করে। আমারও শরীর খারাপ লাগছে। তোদের বাড়িতে আমি পরে আসবো কখনো। দেখলাম মাও আর থাকতে পারছে না, বার কয়েক বমি করতে যেতে চাইল। মাকে এমন অবস্থায় দেখে আর আটকালাম না। মাও আর কথা না বাড়িয়ে যেভাবে নাক মুখ ঢেকে ঘরে ঢুকেছিল ওইভাবেই বাড়ি থেকে বেরিয়ে চলে গেল তাড়াতাড়ি। মা চলে যাওয়ার পর আরও অবাক হয়ে গেলাম আমি আর মিলি। এই, মা কি সব বলছিলেন? সেদিন আমাদের সাথেও একই ঘটনা ঘটেছিল, আর তুমি ঘরের মধ্যে থেকেও কোনো কিছু বুঝতে পারছিলে না। আর আজ আমরা তিনজন ঘরের মধ্যে থেকে কিছু বুঝতে পারলাম না, কিন্তু মা বাইরে থেকে এসে ঠিক গন্ধটা পেলেন। ব্যাপারটা তোমার অদ্ভুত লাগছে না? হ্যাঁ, অবশ্যই অদ্ভুত তো বটেই। আমাদের ঘর, অথচ আমরা কিছু বুঝতে পারলাম না। বাড়ি ফিরে মা আমাদের ফোন করে যা জানালো তা শুনে মিলি আরও খানিকটা ভয় পেয়ে গেল। মা বলল, তোদের বাড়িতে কিন্তু কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে। তোরা অন্তত বাচ্চাটাকে এর মধ্যে রাখিস না বাবা। কাল সকালে দিয়ে যা আমাদের কাছে। আগে বাড়িটার ব্যবস্থা কর, অন্য কোথাও চলে যা। প্রথম দিন বাড়ি দেখেই আমি বলেছিলাম এই বাড়ি নিতে না। মা, আজ আপনার সাথে যেমনটা হলো ঠিক একই ঘটনা আমার আর বুকাইয়ের সাথেও ঘটেছিল। এই বলে প্রথম থেকে সব ঘটনা এক এক করে বলতে লাগলো। সেই বিড়াল, পাড়া প্রতিবেশীর চাউনি, সেই বাসন পড়ে যাওয়া, ছবি ভেঙে যাওয়া, বুকাইয়ের প্রায় দিন শরীর খারাপ, আর অবশ্যই সেই গন্ধ। সব শুনে দুজনেই চিন্তাগ্রস্ত হয়ে পড়ল। মা বলল, আমার মনে হচ্ছে তোমাদের বাড়িতে কোনো দোষ আছে। একজন ভালো পুরোহিত দেখে পুজো করানো উচিত। মার মিলির কথা শুনে আমিও ওদের সব কথাকে একেবারেই উড়িয়ে দিতে পারলাম না। আচ্ছা শোনো, এত চিন্তার দরকার নেই, আমি দেখছি কি করা যায়। কাল সকালটা হোক। ওদের চিন্তা করতে বারণ করে নিজের চিন্তা কমানোর জন্য একটা সিগারেট নিয়ে ব্যালকানিতে এসে দাঁড়ালাম। এরপর কি জানি কেন আমার নতুন কেনা বাড়িতে আমার নিজেরই আর থাকতে ইচ্ছে হলো না। কোনো ক্রমে সকালটা হলে বাঁচা যায় ভাবছি। একেবারে অন্যমনস্ক হয়ে পড়েছি। মনে পড়ছে কত স্বপ্ন নিয়ে, কত ইচ্ছে নিয়ে একটা বাড়ি কিনলাম। কেনার সময় মিলি বলেছিল, এই শোনো না, নতুন বাড়িতে আমি আমার হাতের কাছে জিনিস দিয়ে সব সাজাবো। হ্যাঁ, ক্লে ফোম দিয়ে এক একটা জিনিসকে সুন্দর করে তুলবো। যা ইচ্ছে করো, কেউ কিচ্ছু বলবে না ওখানে। উফ, কত কি কিনতে হবে ভেবেই আনন্দ হচ্ছে আমার। অথচ যখন সব কিছু হলো, এই আনন্দ রইল না। মিলি কাজের চাপে, এই সব কিছুর মানসিক চাপে সময় করে উঠতে পারেনি সেভাবে। এইসব ভাবছি, এমন সময় নাকে এলো একটা পোড়া পোড়া গন্ধ। কাপড় ধরে গেলে যেমন গন্ধ আসে, অনেকটা ওই রকম। ফিরতেই চেয়ে দেখি সিগারেটের আগুনে বেশ খানিকটা পুড়তে শুরু করেছে বারান্দার পর্দাটা। সঙ্গে সঙ্গে হাতে সিগারেটটা মাটিতে ফেলে দিয়ে পা দিয়ে চেপে পর্দার আগুন নেভাতে উদ্যত হলাম। মিলি ভেতর ঘর থেকে বলল, কি গো, কি হলো তোমার? আরে দেখো না, সিগারেট খাচ্ছিলাম, এইখানটা পুড়ে গেল, আগুন লেগে যাচ্ছিল। শুনেই মিলি কেমন যেন রেগে গেল। রেগে মেগে এগিয়ে এসে বেশ কয়েকটা কথা শোনালো আমাকে।
তোমার কি কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে? ঘরে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, আর তার মাঝে তুমি আবার বিপদ বাড়াচ্ছ। এত সুন্দর একটা পর্দা কিনেছিলাম, নষ্ট করে ফেললে। ওকে কিছুই বললাম না আমি। সত্যি তো ভুল তো আমারই, আমি অন্যমনস্ক হয়েছিলাম। শুধু একবার মনে হলো আজকাল আমাদের মধ্যে একটু বেশি ঝগড়া হচ্ছে। আগে বছরে যতবার ঝগড়া হতো, আজকাল দিনে ততবার ঝগড়া হচ্ছে। আমাদের দুজনের সম্পর্কটা কেমন শীতল হয়ে যাচ্ছে। আচ্ছা সরি, আমি দুদিন পরে একটা নতুন পর্দা কেনার চেষ্টা করব। বুঝতে পারিনি আমি। মিলি শান্ত হলো, একটা অদ্ভুত চাপা স্বরে বলল, আচ্ছা বাদ দাও, চলে এসো, বাইরে থেকো না। মাঝরাতে বুকাই আবার কান্নাকাটি শুরু করলো। ওর নাকি আবার পেটে ব্যথা করছে। কি করব বুঝতে না পেরে দুজন মিলে তৈরি হয়ে চলে এলাম মায়ের বাড়ি। আমার নিজের বাড়ি এই ফ্ল্যাট বাড়ি থেকে একটু দূরে। নিজের বাড়িতে জায়গা কম থাকায় দুজন অতিরিক্ত লোকের সারা জীবনের জন্য জায়গা হয় না সেখানে, তাই বাধ্য হয়ে অন্যত্র থাকতে হয় আমাদের। তখনই বলেছিলাম তোদের, তখন একটু জাগিয়ে চলে আসলে ছেলেটার এমন কষ্ট হতো না। মায়ের কাছে কিছুক্ষণ মাত্র হয়েছে এসেছি, এরই মধ্যে বুকাইয়ের শরীর আবার আগের মতো সুস্থ স্বাভাবিক হয়ে গেল। ব্যথা কমে ছেলে একেবারে ঘুমে ঢলে পড়ল। তোদের বলছি, ও ঘরে কিছু অভিশাপ আছে, তোরা কালই এর একটা ব্যবস্থা করবি। ছেলেটার ওপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে যেন। এখন এসে মনে হয় ওই দিন মায়ের কথা শোনা উচিত ছিল। কোনো পুরোহিতকে ডেকে পুজো করানোর দরকার ছিল। মায়ের কথা শুনলে হয়তো আজকের দিন আসতো না, কি জানি। সকাল হতেই আগে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো বুকাইকে। বুকাইকে পরীক্ষা করে ডাক্তার বললেন, কোনো সমস্যা নেই, একেবারে সুস্থ স্বাভাবিক ছেলে আমার। সামান্য কিছু নামমাত্র হজমের ওষুধ দিয়ে ছেড়ে দিল আমাদের। নিজেদের বাড়িতে এলাম তারও বেশ খানিকটা পরে। এসে যা দেখলাম তাতে করে নিজেদের বাড়ি আমরা যেন আর চিনতে পারলাম না। সারা বাড়ির সমস্ত জিনিসপত্র এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে একাকার। টেবিলের জিনিস মাটিতে পড়ে, টেবিল উল্টে পড়ে আছে। রান্নাঘরের সমস্ত বাসনপত্র এদিক ওদিক ছড়িয়ে। বেডরুম আর বেডরুম নেই, বালিশের তুলো পর্যন্ত ছড়িয়ে, বিছানা ভর্তি। মিলি দৌড়ে আগে চলে গেল আলমারির চাবি খুঁজতে। এ নিশ্চয়ই কোনো চোর ছাঁচোরের কাজ, কিন্তু আশ্চর্য, আলমারির কোনো কিছু এক চুল এদিক ওদিক হয়নি। যে কটা সোনার গয়না ছিল নিজের জায়গায় রয়েছে, টাকার ব্যাগে টাকাটাও যত্ন করে রাখা। তবে এমন করলো কে, আর কেনই বা করলো? তুমি একটা কাজ করো, বুকাইকে খেয়াল রাখো, আমি সিকিউরিটি গার্ডকে ডেকে আনছি। সিকিউরিটি গার্ড এসে যা জানালেন তাতে আরও অবাক হয়ে গেলাম আমরা। সত্যি সিসিটিভি ক্যামেরায় যা দেখা গেল তা খানিকটা এরকম। আমি আর মিলি বেরিয়ে যাওয়ার পরপরই একটা বড় সময় ধরে ক্যামেরার স্ক্রিন কালো হয়ে রয়েছে। এ কি, কিছুই তো দেখা যাচ্ছে না, তোমাদের এই দায়িত্ব? গার্ডের চোখ মুখে মনে হলো সে নিজেও সম্ভবত ভাবতে পারেনি এমনটা হবে। ঠিক একটু পর যখন আবার সব স্বাভাবিক হলো, তখন শুধু দেখা গেল আমাদের বাড়ির দরজাটুকু খোলা, সঙ্গে সঙ্গে তা নিজে থেকে বন্ধও হয়ে গেল। এই তো নিশ্চয়ই কেউ ছিল এই সময়। অথচ এর পরে আর কিছুই অস্বাভাবিক ঘটল না। তবে যদি কেউ ঘরের মধ্যে ঢুকেও থাকে, বেরোবে কিভাবে? বেরোবার তো আর কোনো উপায় নেই বাড়িতে। জট পাকিয়ে গেল সবটা। এরপর ঘরের মধ্যে কি হয়েছিল, কে ঢুকেছিল, কিছুই উত্তর খুঁজে পাই না কেউ। রোজ রোজ কিছু না কিছু হচ্ছে। আমার অফিস, বুকাইয়ের স্কুল ঠিক মতো হচ্ছে না। এবার একটা ব্যবস্থা করা দরকার। তোমাকে শুরুর দিনই বলেছিলাম, তখন আমার কথা শুনলে আজ এত কিছু হতো না হয়তো। প্রথমেই কেউ এসব পুরোহিত ডাকা, জল পোড়া, নুন পোড়ার কথা ভাবে মিলি? এখনকার দিনে এটাও কি স্বাভাবিক ঘটনা? যাকে আজকের দিনটা কাটিয়ে নাও, আমি ফ্ল্যাটের আগের মালিককে ফোন করে কথা বলে দেখি। আসলে ভুল আমাদেরই, চেনা জানার মধ্যে পেলাম, বেশি খোঁজ খবর না নিয়ে উঠে একেবারে ছেলে বউ নিয়ে উঠে এলাম অচেনা জায়গায়। জানেন,
আমরা খুব সাধারণ জীবনযাপন করতাম। আমাদের প্রাত্যহিক জীবনে কোনো মৌলবী পুরোহিত কেউ কখনো দরকার পড়ে, কোনোদিন পড়তেও পারে তাও ভাবিনি। তাই তেমন কোনো চেনা জানা কেউ ছিল না আমাদের। ফোন করলাম ফ্ল্যাটের আগের মালিককে। আগের মালিকের নাম সুবীর ভৌমিক। একাই থাকতেন নিজের ছেলেদের নিয়ে। ওনার বৃদ্ধ মা মারা যাওয়ার পর আর ছেলেরা চাকরি নিয়ে অন্য জায়গায় চলে যাওয়ার পর এই এত বড় ফ্ল্যাটে একা থাকতে চান না, এই বলেই ফ্ল্যাটটা বিক্রি করে অন্যত্র চলে গেছেন। ব্যাস, ওনার ব্যাপারে এইটুকুই জানতাম আমরা। এর বেশি উনি কখনো বলেননি, আর আমরাও জানার প্রয়োজন বোধ করিনি। তখন আমাদের প্রধান দরকার ছিল একটা ফ্ল্যাট, আগের মালিকের ইতিহাস নয়। ওনাকে ফোন করতে উনি বললেন, কই, আমার সাথে তো কখনো এমন কিছু হয়নি। আমরা তো প্রায় অনেক বছর সেখানে ছিলাম। এদিকে আমরা তো এই ফ্ল্যাটে এসে একদিনও সুখের মুখ দেখতে পেলাম না। একটার পর একটা অস্বাভাবিক ঘটনা ঘটছে। সত্যি করে বলুন তো, এই বাড়িতে কোনো ধরনের সমস্যা ছিল বা আছে? কোনো কিছু ঘটেছিল? তা তো বলতে পারবো না মশাই, আপনারা কেন সুখের মুখ দেখতে পাচ্ছেন না। তবে আমাদের সাথে কখনো এমন ঘটনা ঘটে। কোনো কিছু আর বলতে না দিয়ে আমার ফোনটা কেটে দিয়েছিলেন সেদিন উনি। তখনও কিছুই জানি না এরপর কি হতে চলেছে। সেই রাতটা কোনোভাবে কাটিয়ে উঠে পরদিন সকালে বুকাইকে স্কুলে নিয়ে বের হব বলে দরজা খুলতে খুলতে কথা বলছি বুকাইয়ের সাথে। বুকাই শোনা, স্কুলে গিয়ে কি করে? পড়ালেখা করে? দরজা খুলে সাথে সাথে যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে গিয়েছিল কয়েক মুহূর্তের জন্য। আমার মনে হলো গোটা পৃথিবী আমার সামনে ঘুরছে আর আমি দাঁড়িয়ে আছি স্থির হয়ে। আমার হাত থেকে বুকাই নিজের হাত ছাড়িয়ে কাঁদতে কাঁদতে মায়ের কোলে গিয়ে মুখ ঢোকালো। বুকাইয়ের কান্না দেখে মিলি ওকে কোলে নিয়ে এগিয়ে আসতে ওর বুক কেঁপে উঠেছিল। দরজার সামনে পড়ে আছে একটা মাথা কাটা বেড়াল। রক্ত রক্ত ছড়িয়ে ছিটিয়ে ভর্তি হয়ে গেছে আমাদের সাদা দরজা। টপ টপ করে গড়িয়ে পড়ছে দরজা থেকে। মনে হচ্ছিল কিছুক্ষণ আগে কেউ খুন করেছে বেড়ালটাকে। বেড়ালটার মাথা রয়েছে আমাদের উল্টো দিকের ফ্ল্যাটের দরজায়, আর শরীরের অংশটা এসে পড়েছে আমাদের দরজায়। রক্তে বেঁচে যাচ্ছে পুরো জায়গাটা। আমি 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 ছোটবেলায় একবার খুব বড় দুর্ঘটনায় পড়েছিলাম জানো। স্কুল যাওয়ার পথে ঘটেছিল সেবার এত এত রক্তপাত হয়েছিল, আমার হাসপাতালে পর্যন্ত থাকতে হয়েছিল। হ্যাঁ, তখন থেকে রক্ত জিনিসটাই আমার আমার ভীষণ ভীষণ ভয় ভীষণ ভয়। দীর্ঘদিন স্বপ্ন দেখতাম রক্তে ভেসে যাচ্ছি আমি, রক্তে ডুবে যাচ্ছি আমি, সেই রক্তে ভেসে যাচ্ছে আমাদের ফ্লোরটা। আমি 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 এত বছর পর আবার একটা অস্বস্তিকর অবস্থা দেখে রীতিমতো থমকে গেছি। আমি 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 কি 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 করবো কি করবো কিছু বুঝতে পারছি না। মিলিকে ডাকবো, সেটাও পারিনি। মিলি জানে আমার সমস্যার কথা, মিলি জানে, আমাকে থাকতে দিল না সেখানেও। এই কি গো, শোনো, তুমি ভিতরে যাও বুঝলে, আমি দেখছি। সিকিউরিটি গার্ডকে ডাকছি, তোমার এখানে থাকার দরকার নেই। আমার মনে আছে মিলি আসায় সাহস পেয়েছিলাম আমি। বুকাইকে কোলে নিয়ে একটা হাত দিয়ে আমার হাত ধরে আমাকে সোফা এনে বসিয়েছিল। অথচ পরেও কাকে ডেকেছিল, কিভাবে সঠিক কি করলো আমি কিছু জানি না। ও কি করলো আমি জানতে চাইনি কোনোদিন। এসব নিয়ে আবার কথা বলা মানে নিজেকে জেনে বুঝে কষ্ট দেওয়া। সকাল কাটলো কয়েকবার বমি করে আর শুয়ে থেকে। চোখ বুঝলেই চোখের সামনে ভেসে আসছিল কিছু এলোমেলো দৃশ্য, আমার ছোটবেলার সেই খারাপ কিছু স্মৃতি। আমি 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 বুকাইয়ের বয়সেই ছিলাম তখন জানো। বুঝলাম আমার শরীরটা ভালো ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। কি যে শুরু হয়েছে বুঝতে পারছি না। একটা বেড়ালকে এভাবে কেউ কি করে মারতে পারে? আচ্ছা, গার্ডরা কেউ করেনি তো? না, গার্ডেরা কেউ কেনই বা করবে? ঘরে ঢুকে মিলে একা একাই নিজের মনে কথা বলতে বলতে পায়চারি করতে লাগলো।
এই বাড়িতে আসার পর থেকে বুকাইয়ের শরীর 1 সপ্তাহ টানা ভালো থাকেনি কখনো। আজ জ্বর, কাল পেট ব্যথা, পরশু পড়ে গিয়ে আঘাত পাওয়া, পেটের সমস্যা। মায়ের সাথে এসব নিয়ে কথা বলতে থাকেও। আমি এর মাঝখানে কথা না বলে একটা গল্পের বই নিয়ে পড়তে বসলাম। ঠিক এই সময় হঠাৎ আমার চোখ যায় বেডরুম থেকে ডাইনিং রুমের দিকে। আমাদের 3টে ঘরের পজিশন এমনই ছিল যে তা থেকে ডাইনিং খুব সহজেই চোখে পড়ত। একটা গল্পের বই হাতে নিয়ে পড়তে পড়তে চোখ ওদিক বরাবর যেতেই আমি চমকে গেলাম। সেদিন স্পষ্ট অনুভব করেছিলাম আমাদের বাড়ির মধ্যে আমি, মিলি আর বুকাই, এই 3 জন ছাড়াও আরও কেউ আছে, অবশ্যই আছে। একটা পুড়ে যাওয়া চামড়া জ্বলা মানুষ আকৃতির প্রাণীকে দেখেছিলাম সেদিন। পুরো শরীরটা স্পষ্ট দেখা যায় না, কেবল আবছা দেখা যায়। সে ঘোরাফেরা করছে ডাইনিং বরাবর আর আর কি একটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, সম্ভবত কোনো প্রাণীর মাংস। অন্ধকারে বোঝা যায় না ভালো মতো, শুধু লোকটা হাঁটছে সেই একই ভঙ্গিতে যে ভঙ্গিতে মিলি ঘরের মধ্যে কথা বলছে আমার মায়ের সাথে। আমি হতবাক হয়ে একবার মিলিকে দেখছি, একবার সেই আবছা অবয়বকে দেখছি। আবছা অবয়বের গা থেকে একটু একটু করে চামড়া ঝরে ঝরে পড়ছে মাটিতে। একই সময় মিলি যখন হাতটা তুলছে তখন সেই অবয়বটাও একই কাজ করছে, যেন মিলিকে খুব মনোযোগ দিয়ে নকল করছে। আর আর মাংস খাওয়ায় ব্যস্ত সে, কিন্তু সে মিলিকে দেখতে পাচ্ছে কি করে? দুজনের মাঝে রয়েছে একটা বিশাল দেওয়াল। এই দৃশ্য দেখে আমি আমি কেমন ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। হ্যাঁ, ভাবছিলাম আমি যা দেখছি তা কি সত্যি? হ্যাঁ, এই কদাকার কুৎসিত প্রাণীটা সত্যি ঘরের মধ্যে ঢুকে এসে বসেছে। কিন্তু কে ও? কি আদেও কোনো জীবিত প্রাণী? হ্যাঁ, কি চায় ও? কি চায়? মিলিকে নকল করছে কেন? মিলিকে চিৎকার করে ডাকলাম, মিলি! ওটা কি? এই বলে দৌড়ে এগিয়ে যাই ওই ঝাপসা অবয়বের দিকে। এতক্ষণে যেন সম্বিত ফিরল আমার। এগিয়ে যেতেই যেন বোকা বলে গেলাম। হ্যাঁ, পুরো বোকা। ডাইনিংয়ের বাকি সব কটা আলো জেলে দেখতে থাকলাম চারিদিক। মিলি ফোনে কথা বলছিল, ফোন রেখে আমার সাথে ঘরের বাইরে এগিয়ে এলো। ডাকলে? কি হয়েছে? মিলি 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 আমি স্পষ্ট দেখলাম এখানে একজনকে আমি দেখেছি কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না। কোথায় গেল? কোথায় গেল? হ্যাঁ, কি? কাকে দেখলে? একজন ছেলের অবয়ব, খুব সম্ভবত। ও চামড়াটা আগুনে পুড়ে গেছে, ঝলসে যাওয়া চামড়া রয়েছে সর্বাঙ্গে। কি যেন একটা চিবি খাচ্ছিল এইখানে। ডাইনিংয়ের যে জায়গা দিয়ে পায়চারি করতে দেখেছিলাম সেই অবয়বটাকে সেই জায়গায় হাত দিয়ে মিলিকে দেখিয়ে বললাম, এইখানে আমি আমাকে ঘোরাঘুরি করতে দেখেছি আমি এখানে। ভয় নাক মুখ লাল হয়ে গেছিল সেদিন। মনে হচ্ছিল যেন গোটা শরীর থেকে আমার গরম ধোঁয়া বেরোচ্ছে। কি বলছো? আমি তো কখনো... বলতেই মিলির মুখটা কেমন ছোট হয়ে গেল, আর কোনো কথা বলল না। আমি জোরের সাথে আরও বললাম, মিলি 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 আমাকে বিশ্বাস করো তুমি, আমি সত্যি বলছি। আমি দেখেছি এখানে একজন ছিল। আমি দেখাও আমি দেখেছি। মিলি আমাকে আশ্বাস দিয়ে বলে সে বিশ্বাস করছে আমাকে। আমার থেকে তার ব্যাপারে আরও অনেক কিছু জানতে চায়। শুনে ওকে সব কিছু এক্সপ্লেন করলাম এক এক করে, কি হয়েছিল, কেমন দেখতে, ইত্যাদি ইত্যাদি। মিলি যত শুনতে থাকলো আরও কেমন ভয় পেতে থাকলো। ওর এই ভঙ্গিতে গুরুত্ব না দিয়ে কথা বলে চললাম। কথা শেষ হলে পর আমার হাত দুটো ধরে বলল, বুকাইকে সঙ্গে নিয়ে একবার আমার আঁকার ঘরে এসো। এই বলে সাথে সাথে উঠে গেল ওর আঁকার ঘরের দিকে।
বুকাই নিজের মনে খেলছিল, ওকে কোলে তুলে নিলাম। বুকাই বাবা, আয় তো, আয় আয় আয়। না না, যাবো না, আমি খেলছি এখন, আমি যাবো না, না আমি যাবো না। মা ডাকছে, চল না একবার, এসে খেলবি। বুকাইকে আর চোখের আড়াল হতে দেওয়া যাবে না, সে কথা বুঝে গিয়েছিলাম সেদিন। মনে মনে স্থিরও করে নিয়েছিলাম নতুন ফ্ল্যাটের সন্ধান কাল থেকেই শুরু করব। যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে হবে এখান থেকে। আজ আমার সামনে যে এসেছে সেই আবছা অবয়ব একদিন বুকাইয়ের সামনেও আসতে পারে। এত সমস্যার থেকে ভালো অন্য কোথাও চলে যাওয়া। কিছু না পেলে সেই ভাড়া বাড়িতেই উঠবো, অন্তত সুখে তো থাকবো। ভাবতে ভাবতে বুকাইকে নিয়ে ঢুকলাম মিলির আঁকার ঘরে। ঘরে ঢুকতেই যা দেখলাম তা যে কোনো সুস্থ মানুষকে অসুস্থ করে দেওয়ার জন্য যথেষ্ট যথেষ্ট উপযোগী একটা জিনিস। মিলির আঁকার ঘরে সাধারণত আমাদের কারোর যাওয়ার দরকার পড়ে না, কেউই যায়ও না ওর ঘরে ওর অনুমতি ছাড়া। তাই এই ঘরে এসে কোথায় কি আছে তা সব কিছুই প্রথমবার দেখছি। বড় বড় কয়েকটা ক্যানভাস, হাজার হাজার রং, তুলি, পেন্সিল ছড়িয়ে ছিটিয়ে আছে দেখতে পেলাম। তার মধ্যে সবচেয়ে বড় ক্যানভাসটার গায়ে ঝোলানো আছে একটা সাদা পর্দা। প্রচুর প্রচুর ছবি সারা ঘর জুড়ে, চোখ এদিক ওদিক ঘুরছে সব সময়। সবচেয়ে বড় ক্যানভাসের কাছে যেতে মিলি বলল ওই সাদা পর্দাটা সরাতে। ক্যানভাস থেকে সাদা পর্দাটা সরানোর পর সেই ছবিটা দেখে আমি ছিটকে পেছনের দিকে এগিয়ে গেলাম কয়েক পা। বুকাই অভ্যেসবশত মুখ গিয়ে রাখলো মায়ের কোলে। বুকাই ভয়ে পেলে সাধারণত এটাই করে। আমার অবস্থা তখন শোচনীয়। কি এঁকেছে মিলি! মনের মধ্যে তোলপাড় চলছে একটা প্রচণ্ড। ধুকপুকানি শব্দ অনুভব করছি বুকের ভেতর। মিলি হুবহু সেই কদাকার অবয়বটাকে এঁকেছে। হ্যাঁ, সেই অবয়বটা, যেটাকে আমি একটু আগে দেখেছিলাম। মিলি, এটা একেবারে সেই সেই অবিকল সেই 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 অবয়বটার মতো। এই তো পুরা চামড়া, সেই রকম এক্সপ্রেশন। হ্যাঁ, তোমার কথা শুনে আমি প্রথমেই বুঝতে পেরেছি সে কথা। কিন্তু তুমি 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 তা জানলে কি করে? হ্যাঁ, না, বিশ্বাস করো, আমি কখনো এমন কিছু দেখিনি। এই আঁকা সম্পূর্ণ আমার কল্পনা। আমার নিজের চোখে দেখা ঘটনা তোমার কল্পনার সাথে মিলে যায় কিভাবে? হ্যাঁ, শুধু তাই না, কিছুক্ষণ আগে দেখা অবয়বটাও এইভাবে সোফায় বসেছিল। শুধু ঘরটা আমাদের ঘরের মতো আঁকিনি, কেন আর কিভাবে আমি এটা এঁকেছি তা বলতে পারবো না। তুমি জানো, এই ফ্ল্যাটে আসার পর থেকে এইটাই একমাত্র আমার আঁকা। দীর্ঘদিন আর্ট ব্লক কাটিয়ে এইটাই আমার আঁকা প্রথম ছবি, যেটা হুবহু মিলে গেল আজ। আচ্ছা মিলি, সবাই যে আমাদের বাড়িতে এসে পচা গন্ধ পায়, এই গন্ধটাও কি সেই এই অবয়বটার গা থেকে আসছে? হ্যাঁ, নিজেদের মধ্যে এইসব নিয়ে কথা বলছি, হঠাৎই বুকাইয়ের মধ্যে অদ্ভুত পরিবর্তন দেখতে পেলাম। সে মায়ের কোল থেকে একবার মাত্র ফিরে আমার দিকে তাকালো। কি বিভৎস সেই চাহনি, যে না দেখেছে সে কখনো বিশ্বাস করবে না। বুকাই ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকাতেই দেখলাম ওর চোখ দুটো রক্তবর্ণের মতো লাল। কি তীক্ষ্ণ একটা দৃষ্টি সেই চোখে! এমনটা শুধু বুকাইরা আর কোনো ছোট শিশুর মধ্যে আমি কখনো দেখিনি। বুকাই, এই এই মিলি, বুকাইয়ের চোখ দুটো কেমন হয়ে গেছে দেখো। হ্যাঁ, মিলি বুকাইয়ের মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলল, বুকাই, আমার সোনা। বুকাই ওর মায়ের কথাতেও গা করে না, কুৎসিত একটা দৃষ্টির দিকে তাকিয়ে থাকে ওর মায়ের দিকে। ভীষণ ভয় পেয়ে যাই আমি। মিলি ভয় কাঁদতে শুরু করে। কি হলো বাবা, কথা বল। ও কোল থেকে নেমে দৌড়ে ঢুকে যায় ঘরের মধ্যে। ওর পিছু পিছু দৌড়ে এসে দেখি বিছানার ওপর বাবু হয়ে বসে তাকিয়ে আছে ও। কত চেষ্টা করি আমাদের হাসি খুশি ছেলেটাকে নিয়ে কথা বলানোর, কিন্তু ওর যে সেই এক গোঁ ধরল, এক চুল এদিক ওদিক নড়ল না, আর একটা কোনো কথা বলে না, কিচ্ছু করে না। সারাদিন শুধু চুপ হয়ে বসে থাকে। ভয় করতো ওরা ওর আচরণে। মনে মনে আশঙ্কাও হতো কিছু খারাপ হবে না তো এবার। আসলে জীবন কখনো কখনো সর্বোচ্চ সুখ দিয়ে ভরিয়ে দিয়েছিল আমাকে। সেই রাতের পর থেকে এক এক করে সব কেড়ে নেয়,
আর আজ আমাকে পথে এনে দাঁড় করিয়েছে। ভালো লাগে না আরে জীবন। আত্মহত্যা করার পথে চলে গেছি কতবার। আসল বিপদ শুরু হলো সেই রাত থেকে। কিছুক্ষণ এভাবে বসে থাকার পর বুকাই শুরু করলো তাণ্ডব, যার কথা কোনো দুঃস্বপ্নেও ভাবিনি কোনোদিন। ঘরের মধ্যে বড় সাইক্লোন চলে গেল যেন। জিনিসপত্র টেনে টেনে এদিক ওদিক ছুঁড়ে ফেলে দেওয়া আরম্ভ করলো। একটা 5 বছরের ছেলে বড় টেবিল সরিয়ে টেবিলের ওপর সব জিনিস এমনভাবে ফেলে দিল যেন কোনো যুদ্ধক্ষেত্র। দুজন পূর্ণবয়স্ক মানুষ মিলে সামলাতে পারলাম না ওকে। শেষটায় তাৎক্ষণিক অবস্থা সামলাতে পাশের ফ্ল্যাটের একজনকে ডেকে আনা হলো। তারা পর্যন্ত এসে হিমশিম খেয়ে যায়। আধ ঘন্টারও বেশি সময় ধরে চলার পর শান্ত হয় বুকাই। তখন যেন সে আবার আমার আগের ছোট ছেলেটা, ক্লান্ত হয়ে দৌড়দৌড়ি করে হাঁপিয়ে শুয়ে পড়ে বিছানায়। এই দৃশ্য বাকি সকলের কাছে কেবল অবাক করা নয়, তারা হতবাক হয়ে যায় যে এমন কোনো ঘটনা বাস্তবে ঘটছে তারা দেখতে পাচ্ছে ভেবে। এই পর্যন্ত হয়ে সব মিটে গেলে আমাদের জীবনটা বেঁচে যেত, কিন্তু এসব কিছুই হলো না। উপরন্তু অবস্থা আরও হাতের বাইরে যেতে লাগলো দিন দিন। ওই বাড়ি ছেড়ে সেই দিনই চলে যেতাম। ওই রাত থেকে শুরু হলো বুকাইয়ের রক্ত বমি। ছেলেটা কিছু একটা মুখে দিতে পারে না, বমি হয়ে বেরিয়ে আসে সব। শুধু বমি না, বমির সাথে আসে চাপ চাপ রক্ত। অনেক চেষ্টা করেও ডাক্তার কিছুই ধরতে পারে না। সব ধরনের পরীক্ষা করার পরও ধরা পড়ে না কি থেকে হচ্ছে এই ঘটনা। যত দিন যায় বুকাই আরও অসুস্থ হয়ে পড়তে থাকে, সম্পূর্ণ ভেঙে পড়ে। আমিও সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম সেই সময়। একেবারে দিশেহারা হয়ে ছুটছি সবখানে। শেষটায় আর বাঁচাতে পারিনি ছেলেটাকে। ফুটফুটে খেলে বেড়াতো, বাড়ি মাতিয়ে রাখা ছোট্ট বুকাই আমাকে ছেড়ে চলে যায় একদিন রাতে। হাসপাতালে ভর্তি করা হয়েছে সেদিন। ডাক্তাররা দেখছেন বারবার। এদিকে ছেলে বেহুশের মতো পড়ে আছে বিছানায়। রাত তখন প্রায় 2:30। একটা দমকা হাওয়া এসে লাগলো আমার গায়ে, যেন জড়িয়ে ধরলো এসে কেউ আমার বুকটা। আমি আনচান আনচান করতে করতে দেখতে থাকলাম চারিদিক। না, কেউ কোথাও নেই। মিলি এসে ওর ঠান্ডা হাত দুটো ধরলো আমার হাতে, মাথা রাখলো আমার কাঁধে। টপ টপ করে পড়া চোখের জল ভিজিয়ে দিচ্ছিল আমাকে, জামাটাকে। সামনে আমার মা বসে অপেক্ষা করছেন। এমন সময় ডাক্তার এসে জানালো পৃথিবীর সবচেয়ে কুৎসিত একটা বাক্য। বুকাইকে অনেক চেষ্টার পরও ওনারা বাজাতে পারলেন না। এই কথা কানে যেতে না মাথার উপর বাজটা ভেঙে পড়ল। পাগল করা চিৎকারে কেঁদে উঠেছিল মিলি। সেই দিনের ঘটনা আমার প্রত্যেকটা সেকেন্ড পড়ে আছে। কিভাবে আমি দিশেহারার মতো ছটফট করছিলাম। পৃথিবীর সব কিছু মিথ্যে মনে হচ্ছিল। সব কিছু মনে পড়ে আমার। বুকাইকে হারিয়ে আমাদের জীবন তছনছ হয়ে গিয়েছিল। ঠিক করেছিলাম ওই বাড়িতে আর থাকবো না। নিয়তির কি খেল! আমি ওই বাড়ি ছেড়ে আর কখনোই অন্য বাড়িতে যেতে পারলাম না। বুকাই মারা যাওয়ার পর একের পর এক আত্মীয় স্বজন এসেছিল। সবাই না জেনে এমন কিছু কথা বলছিল, পরে হিসেব মিলিয়ে আমি দেখেছি তাদের কোনো কথাতেও একটা ভুল ছিল না। মিলির এক দুঃসম্পর্কের জেঠিমা এসে মিলিকে বলে, মিলি, তোদের এই বাড়িতে বাস্তুর দোষ আছে রে। তোরা যত তাড়াতাড়ি পারিস উঠে চলে যা। এক পিসি দিদা বলেন, আমরা বুড়ো মানুষ, পুরনো মতে বিশ্বাসী। তোদের বাড়ি ঢুকতেই একটা জিনিসের ওপর নজর গেছিল আমার। তোদের মেইন দরজা, ডাইনিং এর দরজা আর ব্যালকনির দরজা একেবারেই সোজাসুজি 3 দরজা। 3 দরজা পরপর রাখতে নেই বাবা। 3 দরজা পরপর থাকলে তাকে বলে জমের দুয়ার।
তা তোরা পারিস যদি মাঝের দরজাকে সরিয়ে দে। জানি এখানে সব নতুন নতুন নিয়ম, সুন্দর দেখতে দেখতে ঘর, তবে বুড়ির কথা একেবারে অগ্রাহ্য করিস না মা, কেমন? আসলে আমাদের তিনজনের দরজা সোজাসুজি ছিল, ঘরে বাস্তুর দোষও ছিল, কিন্তু তখন আর কি, যা বিপদ হওয়ার আগেই হয়ে গেছে। নতুন কোনো বিপদে ভয় পাওয়ার কোনো কারণও দেখতে পাইনি। শুধু মিলি আঁকা ছেড়ে দিয়েছিল বুকাই চলে যাওয়ার পর থেকে, আর কখনোই কোনো আঁকা আঁকেনি, শুধু একবার ছাড়া। এরপরও যে বাড়ির সমস্যা মিটে গিয়েছিল তা কিন্তু না। রাতে বাসন পড়ে যাওয়া, সেই অবয়বটাকে দেখতে পাওয়া, এগুলো চলতেই থাকতো। এর মধ্যে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম আমরা, মেনে নিয়েছিলাম। এমনও হয়েছে এরপরেও যখন অনেক রাতে বাসন পড়ে গিয়েছে, এমন আওয়াজ ভেসে এসেছে, মিলি বলেছে, উঠে দেখার দরকার নেই, শুয়ে পড়ো। আমি অনেক চেষ্টা করেছি নতুন জায়গায় ফ্ল্যাটে উঠে যাওয়ার, কিন্তু কখনোই হয়ে ওঠেনি। এক রাতে টয়লেট যাওয়ার প্রয়োজন পড়ে আমার। মিলির পাশ থেকে সাবধানে উঠে ডাইনিংয়ে এসে আলো জ্বালিয়েছি। এমন সময় দেখি ঘরে শুয়ে থাকা মিলির মতো একই পোশাক পরে আর একজন মিলি বসে আছে ডাইনিংয়ের সোফায়। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, মিলি তুমি এখানে? এই একটু বসে আছি। তাহলে ওখানে কে শুয়ে আছে? আমি তো অনেকক্ষণ উঠে এসেছি, কেন? আমি মুখ ফিরিয়ে ঘরের দিকে তাকাতে গিয়ে দেখি ঘরের বিছানার উপর কেউ নেই। কেউ নেই, পুরো ফাঁকা ফাঁকা। কিন্তু আমার স্পষ্ট মনে আছে, জানো, আমার এখনো স্পষ্ট মনে আছে যে আমি উঠে আসার সময় মিলিকে দেখেছি ওখানে। দেখেছি আমি। কি করে বোঝাই ওকে? ও তো বিশ্বাস করবে না বিশ্বাস। আর কিছু না ভেবে চলে গেলাম বাথরুমে। ফিরে এসে দেখি সেই আগের অবস্থা। ডাইনিংয়ে মিলি পড়ছে একটা বই, আর এদিকে বিছানায় শুয়ে আছে আর একজন। আমি এবার আর দেরি করলাম না, দৌড়ে গেলাম ঘরের মধ্যে, শুয়ে থাকা মিলির কাছে। এই তুই মিলি না? না, তুই মিলি ন? কেন এসেছো এখানে? হ্যাঁ? ঘুম থেকে আধো চোখ খোলা অবস্থায় উঠে বসে পড়ে মিলি, বলে, মানে আমি মিলি না? তাহলে কে আমি? এত রাতে কি সব পাগলের প্রলাপ বলছো? আমি আবার দৌড়ে গেলাম ডাইনিং। কি হচ্ছে এগুলো আমার সাথে? আমি দুবারের একবারও আমি কোনো ভুল দেখিনি, আমি হলপ করে বলতে পারি। তাহলে আমার গুলিয়ে গেল কেন সব কিছু? আমার গুলিয়ে যাচ্ছে কেন সব কিছু? কোনজন ঠিক ছিল? দুজনেই আমার সাথে কথা বললো, অথচ কোনো তফাৎ বুঝতে পারলাম না। আমি ঘরে শুয়ে থাকা মিলিকে খুলে বলতেও জানালো বই পড়া তো দূরের কথাও একবারও ঘুম থেকে ওঠেনি। ভয় করে উঠলো আমার। কে যে ঠিক আর কে যে ভুল আমি নিজেও ঠিক করতে পারলাম না। সঙ্গে সঙ্গে মাথা ধরে গেল আমার। সন্দেহ হলো এখন যার সাথে কথা বলছি সে যদি মিথ্যে হয়, হ্যাঁ, তবে কি করব? আমি কথা বাড়ালাম না, আমি শুয়ে পড়লাম। এক রাশ চাপা ভয় নিয়ে আমি শুয়ে পড়লাম। ঘুম এলো না আর ওই দিন। আসলে বুকাই চলে যাওয়ার পর থেকে না আমি ঠিকমতো ঘুমোতে পারি না। আমাদের দুজনেরই ঠিকমতো ঘুম হয় না। কোনো রাতে কখনো উঠে দেখি মিলি কাঁদছে, কখনো আবার বুকাইকে স্বপ্নে দেখলে ঘুম ভেঙে আমি উঠে পড়তাম। মনের মধ্যে এমন অনেক কথা চলতো যা ভাষায় বলে বোঝানো অসম্ভব। আর ওই দিন আর ওই ঘুম এলো না। শেষ রাতে চোখ লেগে এসেছিল কেবল। পরদিন সকালে চা খেতে খেতে মিলিই তুলল কথাটা। কাল রাতে কি হয়েছিল তোমার? হঠাৎই তুলে দিয়ে আমাকে এমন আজগুবি প্রশ্ন করতে থাকলে কেন? কোনো জবাব দিইনি আমি। মিলিও পরে জানতে চাইনি কিছু। মিলি এখন তেমন অনুভূতিপ্রবণ নয়, কোনো কিছুতেই তেমন কোনো প্রতিক্রিয়ার সঞ্চার হয় না ওর। বিষয়টা নিয়ে আমি কোনোদিনই কথা বলিনি, এমনকি ভাবিও নি। আর একদিন ঘটেছিল একটা অদ্ভুত ঘটনা আমার সাথে, এবং সম্ভবত এটাই ছিল ওই বাড়িতে আমার সাথে ঘটার শেষ ঘটনা। এরপর আর কিছুই অস্বাভাবিক লাগতো না।
অফিস থেকে ফিরে আমি ঘরে বসে আছি ল্যাপটপ নিয়ে, আর মিলি রাতের রান্নার জোগাড় করতে ব্যস্ত। সেই মুহূর্তে খুব বেশি গুরুত্ব না দিলেও পরে ভেবে দেখেছিলাম ব্যাপারটা। সন্ধ্যের চাটা খাওয়ার পরপর মনে হতে লাগলো বেশ ঠান্ডা হয়ে আসছে ঘরটা। আমাদের পুরো ফ্ল্যাটটাই একটু ঠান্ডা ধরনের ছিল শুরু থেকে। রোদ খুব বেশি আসতো না ঘরের ভেতর পর্যন্ত। ঠান্ডা খুব বেশি হওয়ায় ভাবলাম জ্বর টর এলো নাকি আবার। এদিক সেদিক ভাবতে মনে হলো দরজার ওপাশ থেকে কেউ যেন উঁকি দিয়ে দেখছে আমার দিকে। বারবার ল্যাপটপটা নামিয়ে দেখতে থাকলাম। আশ্চর্য, ভুল দেখছি নাকি? খুব হালকা আওয়াজে কথাগুলো বলা মাত্রই শুনলাম, মা, ও মা। এই আওয়াজ আমার অচেনা নয়, আগেও বহুবার শুনেছি আমি। আমার কান মাথা দিয়ে আগুন বেরোতে লাগলো। ঠিক এমনটাই করতো বুকাই। বুকাই দরজার পাশ দিয়ে উঁকি দিয়ে আমাকে দেখতো, আর ধরা পড়লি ছুট্টে মায়ের কোলে গিয়ে মুখ ঢোকাতো। আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো। মনে হলো এক্ষুনি কেউ না ধরলে আমি পড়ে যাবো, এক্ষুনি আমি পড়ে যাবো। এই ঘটনাকে আমার মনের ভুল ভেবে উড়িয়ে দিতাম যদি না দেখতাম রান্নাঘর থেকে একটা রান্না করার হাতে দৌড়ে এসেছে মিলি। মানে এটা আমার মনের ভুল হতে পারে না। মিলিও আমার মতো শুনতে পেয়েছে বুকাইয়ের গলার আওয়াজ। মিলি আমার দিকে তাকিয়ে ঠিক আমার মতোই স্তম্ভিত হয়ে গেল। তুমিও কি শুনতে পেলে? ওর গলার স্বর যেন একটু কেঁপে উঠলো বলে মনে হলো। আমি ভাবছিলাম আমার মনের ভুল। মিলির দু চোখ বেয়ে অঝরে জল গড়িয়ে এলো। ছেলেকে হারানোর শোক আবার মাথা চারা দিয়ে উঠল যেন। মিলিকে সান্ত্বনা দেবার মতো মানসিক শক্তি আমার নিজেরই ছিল না। আমি জানতাম না কিভাবে একজন পুত্রহারা মাকে তার ছেলের গলার আওয়াজ পুনরায় শুনতে পাওয়ার পর সামলাতে হয়। নিজেকে অসহায় অপদার্থ মনে হতে লাগলো। দোষারোপ করতে লাগলাম নিজের ওপর। কেন যে তখন আরো সময় নিয়ে ফ্ল্যাটের খোঁজ খবর আরো যাচাই না করে আমি চলে এলাম। আমি এই দোষারোপ এখনো আমি নিজেকে করে চলি, হয়তো সারা জীবন করব। আমি আমার ছেলেকে ছাড়া আর বাঁচতে পারছি না। তুমি কি আমার ছেলেকে এনে দিতে পারবে? এই প্রশ্নের কি কোনো উত্তর হয়? যদি জানতাম, যদি পারতাম, তবে এক্ষুনি তাই করতাম। আমি নিজের জন্য করতাম। মনটা কুগাইতে শুরু করলো। বাহ্যিক জিনিসপত্র সব নকল, মূল্যহীন লাগে সেই অনুভূতির পর। মিলিকে হারানোর ভয় প্রথমবারের জন্য করেছিল। এইভাবে চলতে থাকলে ও মরেই যাবে। ওকে এই বাড়ি থেকে দূরে নিয়ে যেতে হবে। ঠিক করলাম যতদিন না নতুন বাড়ির সন্ধান পাই ততদিন মিলির বাড়িতেই থাকবো। হয়তো ওর নিজের বাড়িতে থাকলে ওর ভালো লাগবে, হয়তো ভুলে থাকবে সাময়িক। শোনো, যতদিন না এখানে সব সারিয়ে নতুন বাড়িতে উঠতে পারছি ততদিন আমরা চলো তোমার বাড়িতে গিয়ে থাকি। না, এখানে আমার ছেলে আছে, আমি কেন যাব? মিলি 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 প্লিজ প্লিজ বোঝার চেষ্টা করো। যা হয়েছে তাকে মেনে নাও। ভালো মন্দ যাই আসুক মেনে নাও। তুমি বলতে না, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। তবে আজ এমন ছেলে মানুষই করছো কেন? হ্যাঁ, নিজের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে আমার কাছে সত্যকে সত্য বলে ভাবতে অসুবিধা হচ্ছে। আমাকে বারবার বুঝে কোনো লাভ নেই প্রদীপ। আমি যাব না, কোথাও যাব না। এই বাড়িতে থাকলে মরে যাবো আমরা মিলি, মিলি মরে যাবো আমরা। প্লিজ প্লিজ মিলি, সব রকমভাবে এই বাড়ির অভিশাপ আমাদের গ্রাস করছে। আমার এর থেকে পালাতে পারবো না। মিলি কি বুঝেছিল আমি বলতে পারি না, তবে আমার মনে হয় ওকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলা আমার উচিত হয়নি। ভেবে দেখেছি যতবার আমরা এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলেছি, এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলেছি, ততবার ভয়ঙ্কর বিপদ হয়েছে আমাদের। মনে হয়েছে যে কেউ যেন শেকড় দিয়ে আটকে রেখেছে আমাদের পা দুটো। এই শেকড় ছেড়ে বের হওয়া আমাদের সাধ্য নয়। রাতে ঘুমিয়েছিলাম অঘরে, ঘুমিয়ে তলিয়ে গিয়েছিলাম ওই দিন। এতদিন পর মনে হয় সেই রাতে প্রথম শান্তি করে ঘুমিয়েছিলাম। ঘুম ভাঙলো যখন তখন বেলা 8টা। এত বেলা হয়ে গেল, অফিস যাবো। মিলি ডাকিনি এখনো আজকে।
মিলিকে নাম ধরে বেশ কয়েকবার ডাকলাম, মিলি, মিলি, আমাকে ডাকলে না? ও বাবা, কোথায় গেল? কোথাও তো দেখতে পাচ্ছি না ওকে। চারিদিক খুঁজতে লাগলাম, রান্নাঘর, বারান্দা, বাথরুম। বাবা, সকাল সকাল আঁকার ঘরে নাকি? যাকে, এতদিনে তবু আঁকায় মনটা বসেছে। মনের মধ্যে শান্তি নিয়ে দরজায় টোকা দিতেই যাব, দেখলাম দরজা একেবারে খোলা। দরজা খুলে দিতে যা দেখলাম, তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া কি ছিল মনে করতে পারি না, কিন্তু তার দূরবর্তী প্রতিক্রিয়া আজ এই রাস্তায় বসা আমার জীবন, আমার প্রাণ, আমার ভালোবাসা আমাকে চিরতরে বিদায় জানিয়ে চলে গিয়েছিল। ততক্ষণে আমি নির্বোধ অবিবেচকের মতো কাজ করার ফল পেয়েছিলাম। দরজা খুলে সিলিং থেকে ওকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। এরপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান যখন ফিরেছিল তখন দুপুর হয়ে গেছিল। তখনও কেউ ছিল না, কেউ জানতো না কি ঘটেছে, আমি ওই পরিস্থিতি কিভাবে সামলেছি। এর পরের ঘটনাটা খুব স্বাভাবিক। একটা বাড়িতে এমন ঘটনা ঘটলে যা যা হতে পারে, আমার বাড়িতেও তাই হলো। পুলিশ এলো, মিলিকে নামিয়ে নিয়ে গেল, পোস্টমর্টম হলো, লোক জানাজানি হলো। প্রাথমিক তদন্তে আমাকে পুলিশ সন্দেহ করলেও মিলির বাড়ির লোকের সাহায্য ছাড়া পাই। জীবনটা পাল্টে গেছিল সেদিনের পর থেকে। হ্যাঁ, সেদিনের আমার জীবন, আমার পরিবার নষ্ট হলেও আরেকটা সত্যি ঘটনা সেদিন সামনে এসেছিল। পুলিশ তদন্ত করার পর রান্নাঘরের দেওয়াল থেকে উদ্ধার করেছিল একটা পচা গলা, প্রায় কঙ্কাল হয়ে যাওয়া লাশ, যেটা উদ্ধার করার পর পুলিশ আমাকে সন্দেহ করা শুরু করে। সেই ঘটনা থেকে পাওয়া তথ্য সম্পূর্ণভাবে জোড়া লাগালে পাওয়া যায় সমস্ত প্রশ্নের উত্তর, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেল। আমার পুরো পরিবার তছনছ হয়ে গেল। তদন্তে ধরা পড়লো আমার ফ্ল্যাটের আগের মালিক সুবীরবাবু। পুলিশ সুবীরবাবুকে ওনার তৎকালীন বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে উনি সবটা স্বীকার করেছিলেন। ওনার দ্বিতীয় স্ত্রীর একমাত্র সন্তান, ওনার সৎপুত্রকে সম্পত্তির লোভে পুড়িয়ে মেরেছিল ওই জানোয়ারের বাচ্চাটা। অর্ধমৃত দগ্ধ ছেলেটাকে জ্যান্ত কবর দিয়েছিল রান্নাঘরের দেওয়ালের সাথে আটকে। পরে একটা নকল পিলার দিয়ে প্রমাণ মিটিয়ে দিল। সম্ভবত সেই মানুষটার অতৃপ্ত আত্মা আমার পরিবারের সুখের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। সম্ভবত তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আমার পরিবারকে ধ্বংস করে দিয়েছিল সে। এই কারণেই হয়তো সেই ছেলে মারা যাওয়ার পর থেকে সুবীরবাবু আর তার নিজের সন্তান সেই ফ্ল্যাটে আর থাকতো না। তড়িঘড়ি ফ্ল্যাট বিক্রি করতে চেয়েছিল, আর আমরাও সালা গামবাটের মতো টেনে শুনে এলাম না। সালা তাড়াহুড়ো করে হয়তো তখন এতটুকু সময় দিলে আমার পরিবারটা আমার সাথে থাকতো আজকে। ফ্ল্যাটের আশপাশের পাড়া প্রতিবেশীরা সন্দেহ করতো ওই সুবীরবাবুকে। বার কয়েক তার সৎপুত্রের কথা জিজ্ঞেস করতে তিনি এড়িয়ে যেতেন, বলতেন লোকজনের সন্দেহ আরও গভীর হয়। নতুন আমরা ফ্ল্যাটে আসায় তাই খুব একটা আপন করে নেয়নি কখনো আমাদের। প্রথম দিন থেকে মিলি আমাকে বলেছিল ওর অসুবিধের কথা। প্রথম দিন থেকে গুরুত্ব দিলে আজ সর্বহারা হতে হতো না আমাকে। সেই পুড়ে যাওয়া লাশটাকে যখন উদ্ধার করা হয়েছিল তখন ওর মুখ দেখার মতো পরিস্থিতি আমার ছিল না, কিন্তু মিলির মা আমাকে পরে জানিয়েছিল সেই মুখের সাথে মিলির মুখের নাকি অনেকটা মিল ছিল। আমার বুঝতে অসুবিধে হয়নি উনি কি বলেছিলেন। সব মিটে যাওয়ার পর আমি শেষবারের মতো যখন মিলির আঁকার ঘরে গিয়েছিলাম, ওর আঁকার শেষ ছবিটা দেখেছিলাম। এক মা তার ছেলেকে জড়িয়ে ধরে আদর করছে। নিজের ভেতরের অনুভূতিকে আমি চেপে রাখতে পারিনি। ভেবেছিল ওরা হয়তো একসাথে আছে, শুধু আমি নেই ওদের সাথে, ওদের কাছে। আমি যেতে পারিনি ওদের কাছে। আমি আস্তে আস্তে সব ছেড়ে যেতে যেতে নিজের পুরনো জীবনটাকেও বিদায় দিয়েছি। ওই বাড়ি ছেড়ে চলে এসেছি আমি, আর কখনো যাই না। পথে ঘাটে ঘুরে বেড়াই আর আমার গল্প পড়ে বেড়াই লোককে। আমি দেখলাম
লোকটা কাঁদছে। আমিও লোকটার কান্না দেখতে লাগলাম। মানুষটার সাথে সাথে আমিও নিজেকে জড়িয়ে ফেলেছিলাম কিছুক্ষণের জন্য। চোখের জল গড়িয়ে পড়ছে আমার গাল বেয়ে। লোকটা আমার দিকে তাকাতে আমার হুঁশ পড়ল। সন্ধ্যা গড়িয়ে গেছে, বাড়ি ফিরতে হবে আমায়। উঠে চলে আসছি এমন সময় লোকটা প্রশ্ন করল, তুমি কি আমার কথা বিশ্বাস করলে? এতক্ষণ যে লোকটার গল্প মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম, তার গলার স্বর এখন অন্য রকম ঠেকছে। ভয় করছে এখন তাকে। শুধু ঘাড় নেড়ে বললাম, হ্যাঁ, আমি আপনার সব কথাই বিশ্বাস করেছি। লোকটা হাসল। তার ঠোঁটের কোণে হাসি দেখতে পেলাম, যে হাসিতে মনের মধ্যে একটা বিরক্তির উদ্রেক হয়। মনের মধ্যে প্রচণ্ড অস্বস্তি হলো। দ্রুত চলে এলাম সেখান থেকে। বাড়ি ফিরে মাকে ডাকলাম, মা, ও মা, দরজা খোলো। দরজা খুলতেই একটা বিশ্রী পচা গন্ধ নাকে এসে লাগলো। মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। পায়ের তলার মাটি ভেদ করে ঢুকে যাচ্ছি কোনো এক পাতাল পুরীতে। কত কত কথা মাথার মধ্যে ভাষাহীন হয়ে দৌড়তে লাগলো। এর মধ্যে একবার শুধু মনে হলো কিছু গল্প শুনতে নেই। শুনছিলেন প্রখ্যাত লেখিকা মৈত্রেয়ী ভট্টাচার্যের কলমে কিছু গল্প শুনতে নেই। গল্প পাঠে ছিল সৌম্যদীপ। গল্পের সূত্রধারে ছিলাম আমি তৃষা, এবং আমার সাথে অন্যান্য চরিত্রে ছিল সায়ন্তন, প্রীতম, রুভিনা, অগ্নি এবং দুর্বা। গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দুর্বা, প্রচ্ছদ নির্মাণে ক্রিয়েটোম্যানিয়া, আবহ এবং স্পেশাল এফেক্টসে ছিল রণজয়। তো কেমন লাগলো আমাদের আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলটি যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকেন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বেল নোটিফিকেশন অন রাখতে ভুলবেন না, যাতে আমাদের গল্পের প্রথম আপডেট আপনার কাছেই যায়। আপনারা অনেকেই গল্প তো শুনছেন কিন্তু নিজেদের মতামত জানাচ্ছেন না। আরে দেরি কিসের? নিচে কমেন্ট সেকশন তো খোলা আছে, চটপট লিখে ফেলুন আপনাদের মতামত, এবং পরবর্তী আপনারা কী ধরনের গল্প শুনতে চান সেটাও জানাতে পারেন আমাদের কমেন্টের মাধ্যমে। তাহলে আজকে এই অবধি। আপনাদের সাথে দেখা হবে পরে আরও একটা রোমাঞ্চকর গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন ফিকশন হান্ট।